সাতক্ষীরায় সাবেক নারী এমপি রিফাত আমিনের বাড়িতে সেনা অভিযান, অস্ত্র মাদকসহ ছেলে রুমন আটক। গাজীপুরে কালিয়াকৈরে বিএনপির কমিটি নিয়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ার শেল। বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে হত্যার ঘটনায় মামলা, স্বেচ্ছাসেবক দলের নেতাকে বহিষ্কার। গাইবান্ধা স্টেশন মাস্টারকে মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার, যাত্রীদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে হামলার শিকার। আষাঢ়ের প্রথম দিনে কয়েক জেলায় স্বস্তির বৃষ্টি, সোমবার থেকে 5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি রাকিব আহমেদ। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত খবর। সাতক্ষীরায় আওয়ামী লীগের সাবেক এমপি রিফাত আমিনের বাসায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় রিফাত আমিনের ছোট ছেলে সাফায়েত সরওয়ার রুমনকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়। সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার জানান, বাড়িতে মাদক সেবন সহ অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগ ছিল রুমনের বিরুদ্ধে। এছাড়া তার কাছে অবৈধ অস্ত্র থাকারও খবর ছিল। এসব অভিযোগের ভিত্তিতে আজ মঞ্জিতপুরে রিফাত আমিনের বাড়িতে দুপুরে অভিযান চালানো হয়। এ সময় রুমনের তার ঘর থেকে কয়েক ডজন ইয়াবা ও একটি অস্ত্র জব্দ করা হয়। এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, আওয়ামী লীগের সাবেক এমপির যে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে সেনাবাহিনী কি বলছে, আর যে অভিযানটি পরিচালনা করা হয়েছে তাকে গ্রেপ্তারের সময়, এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। প্রথমত আমরা বলে রাখি, আসলে এখনো সেনাবাহিনীর যে এখানে ক্যাম্প রয়েছে, এই ক্যাম্পে সেনাবাহিনীর সদস্যরা ব্রিফিং করছিলেন। সেখানকার যে মেজর তিনি ব্রিফিং করছিলেন, তার আগেই যদিও আমরা এই লাইভে এসে দাঁড়িয়ে আছি। তবে যখন অভিযান শুরু হয় তখন ঘটনাস্থলে আসলে আমরা ছিলাম। সে সময় সেনাবাহিনীর মেজরকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে তার বিরুদ্ধে কি অভিযোগ আর আপনারা অভিযানের সময় কি কি পেলেন। উত্তরে সেনাবাহিনী মেজর যেটা বলেছেন, মেজর ইফতেখার, আসলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা আলিশান দুইতলা বাড়ি রয়েছে। এই দুইতলা বাড়িতেই মূলত ওই রুমন থাকতেন এবং তার মা যে মহিলা সংসদ সদস্য, তিনি বর্তমানে আমরা যতটুকু জানি যে তিনি কানাডায় অবস্থান করেন, তার বড় ছেলে ওখানে রয়েছে, সেখানে অবস্থান করেন। তো এই ছোট ছেলে রুমন, তার বিরুদ্ধে আসলে অপকর্মের কোনো শেষ ছিল না। সে নিয়মিত ইয়াবা সেবন এবং অন্যান্য মাদক দ্রব্য গ্রহণ করত। বন্ধুদেরকে নিয়ে এই বাড়িতে সে জলসা বসাতো। এ ধরনের বহু অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবং যে অস্ত্রের কথাটা বলা হচ্ছে আসলে এটা আমরা নিশ্চিত হয়েছি এটি আসলে উন্নত মানের একটি ইয়ার গান। সুতরাং অস্ত্র সহজে আটক করা হয়েছে। সেই ইয়ার গানের যে আসলে ইয়ার গান হলেও সেটি যে পদ্ধতিতে ব্যবহার করার কথা সেটি আসলে তিনি করতেন না, সেই কারণে সেই ইয়ার গানটাও জব্দ দেখানো হয়েছে। এছাড়া তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাদক, অর্থাৎ ইয়াবা, কয়েক ডজন ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিয়মিত সন্ধ্যার পরে আমাদের কাছে যে খবর ছিল, সে খবর হলো এরকম যে সে ওখানে ইয়াবা সেবন সহ অন্যান্য যে সমস্ত অসামাজিক কার্যকলাপ, সে সমস্ত অসামাজিক কার্যকলাপে তিনি জড়িত ছিলেন। সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে আসলে তার যখন এসে তাকে ধরার জন্য অভিযান চালায়, তখন তিনি কিন্তু ওই দোতলা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তারপরেও তার শারীরিক অবস্থা আসলে অতটা স্ট্রং না, সে পালিয়ে যেতে পারেনি। সেনাবাহিনীর সদস্যদের হাতে তিনি আটক হন এবং তারপরে যে অভিযান চলে, সেই অভিযানে আসলে মাদক, বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে। আমি বিগত সময়ে যখন আমি যদি আপনাকে বলি আসলে
তার মা যেহেতু মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিল এবং সংসদ সদস্য ছিলেন, মহিলা সংসদ সংরক্ষিত আসনে মহিলা সংসদ সদস্য ছিলেন, সেই সংবাদের সূত্র ধরে এবং সেই ক্ষমতার জোরে তিনি কিন্তু আসলে ধরাকে সরাজ্ঞান করতেন। বিশেষ করে রুমন এখানে যে তৎকালীন সময়ে যুবলীগের আহ্বায়ক ছিল, তাকে প্রকাশ্য ধরে নিয়ে এসে বেদম নির্যাতন করেছিল এই রুমন। এছাড়া যাকে তাকে একেবারেই দেখা গেছে মারধর করা, নির্যাতন করা এবং এমনকি প্রাইভেট চালিয়ে অনেককেই আঘাত করার পর্যন্ত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এসবের দায় যদি আপনি বলেন তাহলে মহিলা সংসদ সদস্যের, তিনি এই তার ছোট ছেলেকে আদর দিয়ে পরে বাদর করেছে, এরকম একটা কথা প্রচলিত আছে। আসলে আদর দিয়ে দিয়ে এই ছোট ছেলেটাকে এমন পর্যায়ে করেছিলেন যে সে বাদর হয়ে গেছিল এবং বাদরামি করে বেড়াতো পুরো শহরে। তো যখন তিনি যেহেতু এমপি ছিলেন, সেই ক্ষমতার জোরে কিন্তু রুমনের আসলে কোনো সমস্যা হতো না। পরবর্তীতে আমরা দেখেছি যখন মহিলা সংসদ সদস্য তিনি কানাডায় রয়েছেন, এখানে আসলে রুমনের কেউ নেই, তার বাবা মারা গিয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে তারা আসলে ওই জমি বিক্রি করে এই ধরনের অপকর্ম করা ছাড়া তারা কোনো কাজ নেই। আজকে সর্বশেষ সেনাবাহিনী আটক হয়েছে এবং তাকে অচিরেই থানায় সোপর্দ করা হবে এবং নির্ধারিত ধারায় মামলা করা হবে বলে আমরা সেনাবাহিনীর সূত্রে জানতে পেরেছি। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। সাতক্ষীরা থেকে সেনাবাহিনীর অভিযানে সাবেক এমপি পুত্র আটকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল কাশেম। কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। গতকাল মোহাম্মদ নুরুল ইসলাম শিকদারকে আহ্বায়ক, এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে 41 সদস্য বিশিষ্ট কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকেই পদবঞ্চিতরা বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 15 বছরে আন্দোলন সংগ্রামে না থাকা লোকদের দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিপরীতে বাদ পড়েছে রাজপথে থাকা ত্যাগী নেতারা। রোববার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে কালিয়াকৈর বাজারে জড়ো হন পদ না পাওয়া নেতাদের কর্মী সমর্থকেরা। পরে পদ পাওয়া নেতাদের কর্মী সমর্থকেরা জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বগুড়ায় মেয়েকে বিয়ে না দেয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে এই ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে 17 জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন। বিকেলে তাদের রিমান্ড চাওয়ার জন্য আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শাকিলের মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন জিতু ইসলাম। তবে পরিবার রাজি না হয় বিয়ের প্রস্তাবে রাজি হননি রিকশা চালক শাকিল আহমেদ। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। শনিবার দুপুরে জিতুর নেতৃত্বে 10-15 জন শাকিলকে বাড়ি থেকে ডেকে ফুলবাড়ি এলাকায় করতোয়া নদীর ঘাটে নিয়ে যায়। সেখানে শাকিলকে মারধর করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করলে বিকেলে মারা যান শাকিল। সিলেটের গোয়াইনঘাটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের যাত্রাপথে বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে উপজেলা যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে জাহিদ খানের প্রাথমিক সদস্যপদ বাতিল সহ তাকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেন। শনিবার সকালে জাফলং থেকে ফেরার পথে বল্লাঘাট এলাকায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে বহনকারী গাড়ি বহর ঘিরে বিক্ষোভ করেন পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা। ঈদের টানা 10 দিনের ছুটি শেষে আজ খুলেছে অফিস আদালত। সকাল 9টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলবে কার্যক্রম। এদিকে কর্মস্থলে যোগ দিতে শেষ মুহূর্তেও ঢাকায় ফিরছে অনেকে। সকালে কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় যাত্রীদের ভিড়। গন্তব্যে পৌঁছাতে সিএনজি রিকশার সংকট ও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেকে। এদিকে সকাল থেকে সড়কে বেড়েছে যান চলাচল। গণপরিবহনে দেখা গেছে যাত্রীদের ভিড়। ঈদ উপলক্ষে 5 থেকে 10 জুন পর্যন্ত 6 দিন ছুটি দিয়েছিল সরকার। পরে 11-12 জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। এই যাত্রী আসছেন কারণ প্রথম আজকে অফিস, কোনো যানজট পাইনি আজকে, চলে আসছে। ময়মনসিংহে আপনার ভাড়া নিচ্ছে 300 টাকা 400 টাকা করে নিচ্ছে, শৌখিন গাড়ি।
এদিকে যানবাহনের চাপ ও একাধিক সড়ক দুর্ঘটনায় সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু এলাকায় যানবাহনের ধীর গতি থাকলেও দুপুরের পর স্বাভাবিক হয় পরিস্থিতি। এর আগে শনিবার মধ্যরাত থেকে যমুনা সেতু টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত সড়কের দুই পাশেই যানবাহনের ধীর গতিতে ভোগান্তিতে পড়েন যাত্রী চালক। পুলিশ জানায় মহাসড়কে যানবাহনের চাপ থাকার পাশাপাশি কয়েকটি দুর্ঘটনা ঘটে। এছাড়া টোল আদায় ধীর গতির কারণে যান চলাচল বিঘ্ন হয়। সকালের দিকে 13 কিলোমিটার পর্যন্ত যানবাহনের ধীর গতি সৃষ্টি হয়, পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। ঈদুল আজহার ছুটি শেষে গাজীপুরে খুলেছে বেশিরভাগ শিল্প কারখানা। সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় গাজীপুরে ছোট বড় 5,000-এর বেশি শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে বিজিএমইএ ও বিকেএমইএ অন্তর্ভুক্ত তৈরি পোশাক কারখানা বেশি। এসব কারখানায় পবিত্র ঈদুল আজহায় 10 দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি শেষে রোববার বেশিরভাগ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়। শ্রমিকরাও কাজে যোগ দিয়েছেন নিজ নিজ কারখানায়। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের পোশাক কারখানা সহ বিভিন্ন শিল্প কারখানায় গতকাল থেকে সীমিত পরিসরে উৎপাদন শুরু হলেও ঈদের ছুটি শেষে আজ সকাল থেকে প্রায় 100 কারখানা চালু সহ উৎপাদন শুরু হয়েছে। সকাল থেকেই হাজার হাজার শ্রমিক কর্মস্থলে যোগ দিয়েছেন। ঈদের ছুটি শেষে 10 দিন পর বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি শুরু হয়েছে। এতে বন্দর এলাকায় আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। তবে টানা ছুটিতেও আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, 5 জুন থেকে 14 জুন পর্যন্ত টানা সরকারি ছুটি থাকার কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দরের সকল ধরনের কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। পুরো দমে চলছে বন্দরে পণ্য ওঠানামা ও খালাসের কার্যক্রম। এদিকে ঈদের ছুটির পর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। তবে ভারতের কাস্টমস কর্তৃপক্ষের কারিগরি সমস্যার কারণে দুপুর পর্যন্ত পণ্যবাহী ট্রাক আসেনি বন্দরে। সীমান্তে পুশ ইন না করে বাংলাদেশি নাগরিকদের কূটনৈতিকভাবে ফেরত পাঠাতে ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুশিন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। বনে জঙ্গলে কাউকে ফেলে যাওয়া গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশ পুরোপুরি সঠিকভাবে কাজ করছে, তবে মানবিক পুলিশিং প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। জানান, বাহিনীটি এখন সেভাবেই কাজ করছে। আমরা বলছি, যদি আমাদের দেশের নাগরিক যদি ইন্ডিয়া থেকে থাকে তাহলে আমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিব। কিন্তু তাদের এই জঙ্গলের ভিতরে ফেলায় যাওয়া, নদীর উপরে ফেলায় যাওয়া, একটা লেকের উপরে ফেলায় যাওয়া, এটা কিন্তু কোন সভ্য দেশের কিন্তু হওয়া উচিত না। তো এটা এই জন্য আমরা অনুরোধ করছি, আমাদের যদি নাগরিক থাকে আমরা তোমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিয়ে নিই। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে রংপুরের শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 1 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি 14 জুলাই। এছাড়া এই মামলায় 4 আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল দুপুরে আদেশ দেন। এদিন রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালকে জানায় 2 সপ্তাহের মধ্যে আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হবে। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলা এবং শনির আখড়ায় ইমাম হোসেন তাইম হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেওয়া হয়েছে। প্রসিকিউশনের সময় আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ সময় মঞ্জুর করেন। এই 2 মামলার পরবর্তী শুনানি 17 আগস্ট নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে এই 3 মামলায় গ্রেপ্তার 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে রয়েছেন 9 পুলিশ সদস্য, রংপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন। গাইবান্ধায় স্টেশন মাস্টারকে মারধরের ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার যাত্রীদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে হামলার শিকার হন স্টেশন মাস্টার আবুল কাশেম সরকার। ভুক্তভোগী স্টেশন মাস্টার জানান, ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকায় অনেকেই টিকিট ছাড়া অথবা এক কামরার টিকিট অন্য কামরায় উঠে পড়ে। গতকাল দুপুর 12টার দিকে বগিতে ওঠানামা নিয়ে যাত্রীদের সাথে কথা বলতে গেলে হঠাৎ তাকে মারধর করা হয়। এর পরপরই ট্রেন ছেড়ে দেয়। পরবর্তীতে মাধনগর স্টেশনে কুড়িগ্রামের বাসিন্দা আনোয়ারুল ও তার স্ত্রী মাহিয়া বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। যে 2 যাত্রী নামার চেষ্টা করতেছে, কিন্তু নামতে পারতেছে না, লোকজন ঠেলি উঠতেছে পূর্ব পাশে। তো তাদেরকে যখন বলি যে কেন আপনারা নামতে দিচ্ছেন না, আগে নামুক তারপরে ওঠেন,
আর আপনাদের কি টিকিট আছে এই ট্রেনের? এই কথা বলতে না বলতেই উনি আমার গেঞ্জি ধরে টান মারলে আমি নিচে পড়ে যাই। লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর চক্রের হামলায় আহত মসজিদ কমিটির সভাপতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদিকে হামলার ঘটনায় গ্রেপ্তার দুজনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, রায়পুরার দক্ষিণ চর আবাবিলে মসজিদের আশেপাশে জুয়ার আসর ও মাদক সেবনের প্রতিবাদ করায় ৩ এপ্রিল জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালায় কিশোর চক্রের সদস্যরা। দীর্ঘ ২.৫ মাস পর শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর আলম। এর আগে কিশোর চক্রের হামলায় এপ্রিলে মারা যান সুদেব শীল নামে আরও একজন। এর মধ্যে কিশোর চক্রের দৌরাত্ম্য বন্ধে এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয়রা। লাঠিচার্জে খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ANM ফখরুল আলমের চোখ নষ্ট হওয়ার অভিযোগে সদর থানার সাবেক ওসিকে জেল হাজতে পাঠানো হয়েছে। দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফ হোসেন হায়দার এ আদেশ দেন। 2022 সালের 5 জানুয়ারি খুলনা মহানগর বিএনপির গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচিতে সদর থানার ওসি হাসান আল মামুনের নির্দেশে লাঠিচার্জ করে পুলিশ। এতে লাঠির আঘাতে বিএনপি নেতা ফখরুল আলমের চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় ওসি হাসান আল মামুনকে আদালতে মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরে উচ্চ আদালতের আদেশে জামিনে ছিলেন তিনি। আজ সকালে আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আষাঢ়ের প্রথম দিনে কয়েক জেলায় স্বস্তির বৃষ্টি হয়েছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত দেশের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ কমে আসবে। সকাল থেকে বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এতে তাপমাত্রা কিছুটা কমে আসে। স্বস্তি ফিরে শ্রমজীবী মানুষের মধ্যে। আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশে মেঘমালার সৃষ্টি হওয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তবে তা স্থায়ী নয়। লক্ষ্মীপুর জেলায় রাতভর বৃষ্টি হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। এক সপ্তাহ পর মেহেরপুরেও হয়েছে স্বস্তির বৃষ্টি। অসহনীয় গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে জনমনে। খাগড়াছড়িতে সড়কের পাশে গাছের বাকল তুলে কৌশলে ধ্বংস করা হচ্ছে রেইন ট্রি বা শিরীষ গাছ। সড়ক ও জনপদ বিভাগের মালিকানাধীন এসব বৃক্ষ অভিনব পদ্ধতিতে মেরে ফেলা হলেও এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। এতে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস প্রশাসনের। খাগড়াছড়ি পানছড়ি 25 কিলোমিটার দীর্ঘ সড়কে সারি সারি ছায়াদানকারী রেইন ট্রি বা শিরীষ গাছ পথচারীদের ছায়া দেয়া ও পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে এসব বৃক্ষ। তবে রাতের আধারে বাকল তুলে নিয়ে মেরে ফেলা হচ্ছে এসব গাছ। ছাল তুলে নিলে গাছের খাদ্য গ্রহণে প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এতে 6 মাস থেকে 1 বছরের মধ্যে শুকিয়ে মারা যায় গাছগুলো। কোনো কারণে এই ক্যাম্বিয়াম লেয়ারটা ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু ধীরে ধীরে গাছ মারা যাবে। মাটি থেকে এসে যে খাদ্য গ্রহণ করবে সেই খাদ্যটা তার পুরো ব্রাঞ্চ পর্যন্ত পৌঁছতে পারবে না, ধীরে ধীরে সে মারা যাবে। কয়েক বছর ধরে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে এভাবে গাছ মেরে ফেলা হলেও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারেনি সড়ক ও জনপদ বিভাগ। এসব ঘটনায় পানছড়ি, দীঘিনালা ও সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বাকলগুলা ছেটে ফেলা হয়েছে, ওখানে যে সংশ্লিষ্ট থানা আছে ওখানে অবহিত করা হয়েছে এবং সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। তো আশা করি এটা আমরা অতি সত্বর একটা কাঙ্ক্ষিত আমরা ফলাফল দেখতে পাবো এবং দোষী ব্যক্তিদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি। সড়কে গাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। আর গাছগুলো রক্ষায় সচেতনতা বাড়ানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসক। রাতের অন্ধকারে কে বা কারা উঠিয়ে নিয়েছে, এটা উদ্দেশ্য আসলে গাছগুলো যেন দ্রুত মারা যায়, এটা উদ্দেশ্য। তো এই ব্যাপারে আমরা জিডি নিয়েছি, রোডস অ্যান্ড হাইওয়ে থেকে জিডি করা হয়েছে। আমরা জিডি তদন্ত করবো এবং আমরা যাদের সম্পৃক্ত হবো তাদেরকে অবশ্যই আমরা আইন আওতায় নিয়ে আসবো। বৃক্ষনিধন এটি অবশ্যই একটি নিন্দনীয় কাজ এবং আইনত নিষিদ্ধ। এই বিষয়টি আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রেও মনোযোগী হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। খাগড়াছড়িতে গাছের বাকল তুলে 2 বছরে অন্তত 200 গাছ মেরে ফেলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ায় আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। সকালে শহরের বড় কুমিরা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর আলম ও পুলিশ কনস্টেবল মানিক। সদর থানার ওসি হাসান বাসির জানান, সকালে ফৌজদারি মামলার 1 বছর
সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবী নিশানকে গ্রেপ্তার করতে যান দুই পুলিশ সদস্য। এ সময় নিশান ছুরি দিয়ে দুই পুলিশ সদস্যের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্ত মুরাদুন্নবীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার 2 বছর আজ এখনো শেষ হয়নি মামলার তদন্ত। নাদিম হত্যা মামলায় গত বছরের সেপ্টেম্বরে বাবু সহ 9 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। বাদ পড়ে বাবুর ছেলে রিফাত সহ 27 জন। শুরুতে থানা পুলিশ, পরে ডিবি, সিআইডি ঘুরে এখন মামলার তদন্ত করছে র্যাব। তবে তদন্ত চলমান থাকায় মামলার বিষয়ে গণমাধ্যমে কথা বলেনি সংস্থাটি। গ্রেপ্তার আসামিরাও এখন জামিনে থাকায় আতঙ্কে দিন পার করছেন পরিবার। 2022 সালের 14 জুন হামলার শিকার হন সাংবাদিক নাদিম। 15 জুন ময়মনসিংহ মেডিকেলে মারা যান তিনি। পরে 22 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে মামলা করে পরিবার। পরে মূল হোতা বাবু সহ গ্রেপ্তার করা হয় কয়েকজন আসামিকে। মারা যাওয়ার পর অনেকে অনেক আশ্বাস দেওয়ার পরও এখন কেউ খোঁজ পর্যন্ত নেয় না। এখনো মামলা তদন্তই চলতেছে। সিআইডির তদন্তে যে 9 জনকে চার্জশিটে দেওয়া হয়েছিল তার মধ্যে এখনো 2 জন আসামি ঘোরাফেরা করছে। তাদের এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে, তাদের এখনো গ্রেপ্তার করা হয় নাই। বরগুনায় 26টি সেতুর নির্মাণ কাজ 5 বছরেও শেষ করতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ। দীর্ঘদিন কাজ ফেলে রাখার কারণে মরচে পড়েছে নির্মাণ কাজে ব্যবহৃত লোহার রডে। তবে দ্রুত কাজ শেষ হবে বলে আশা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর। 2019-20 অর্থ বছরে বরগুনার বিভিন্ন নদী ও খালে 26টি সেতু নির্মাণ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। 1 বছরের মধ্যে এসব সেতু নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও 5 বছরেও তা করতে পারেনি দপ্তরটি। দীর্ঘদিনেও সেতু নির্মাণ না হওয়ায় চরম ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে তাদের। 30 থেকে 60 ফুট গভীরতা, অনেক মানুষ বলে মানুষ মারা যায়। এখন এরা আমরা খুবই ভোগান্তি বৃষ্টি নিয়ে। এখান থেকে পোলাপান স্কুলে যায়, স্কুলে যাওয়ার সময় পড়িয়া 3 জনের মাথায় সমস্যা, 1 জনের পায়ে সমস্যা হয়েছে। দীর্ঘদিন পরে থেকে মরচে পড়েছে নির্মাণ কাজে ব্যবহৃত লোহা রডে। ফলে সেতুর ধারণ ক্ষমতা ও স্থায়িত্বকাল কমবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। স্টিল বা রড এগুলো যদি দীর্ঘদিন ওপেন এয়ারে থাকে, মরিচাটা অনেক দ্রুত পড়ে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রডের যে ভারবাহী ক্ষমতা আছে সেটা অনেকাংশে কমে যায়। পরবর্তীতে যদি সেটা ঢালাই দেওয়া হয় তখন সেই স্ট্রাকচারটা আসলে লোড ক্যাপাসিটি ক্ষমতাটা অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। নানা প্রতিবন্ধকতা তুলে ধরে এলজিইডি কর্মকর্তাদের আশা সেতুগুলোর নির্মাণ দ্রুতই শেষ হবে। অনেকগুলো ব্রিজের কাজ আমরা শুরু করতে সক্ষম হয়েছি এবং এখনও যেগুলো আমরা শুরু করতে পারিনি সেগুলো আমরা 2-1 দিনের মধ্যেই উপজেলা প্রকৌশলীদের সাথে কথা বলে তালিকা চূড়ান্ত করে সেগুলো বাতিলের জন্য আমরা প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে প্রস্তাব দিব আর কি। যেগুলো হবে না সেগুলো বাতিল করে খুব শীঘ্রই নতুন ঠিকাদার নিয়োগ করে কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। 26টি সেতু নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 84 কোটি 90 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বরগুনা থেকে আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ হোসেন, প্রায় 5 গুণ বেশি সময় নিয়েও কাজগুলো শেষ করা যায়নি। এলজিইডির পক্ষ থেকে বলা হচ্ছে দ্রুত কাজ শেষ করা হবে। তারা কি কোনো সময়সীমা দিয়েছেন কিনা? আসলে আপনাকে বলে রাখি যে বরগুনায় 26টি যে ব্রিজের নির্মাণ কাজ এখন থেকে 5 বছর, কোনোটা হয়তো 6-7 বছরও হয়ে গেছে যে কাজগুলো নির্মাণ কাজ শেষ হয়নি। এতে কিন্তু প্রতিনিয়ত মানুষের ভোগান্তি হচ্ছে, চরম পর্যায়ে ভোগান্তি হচ্ছে। এবং আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি কালিরতবক এলাকায়, কালিরতবক থেকে মূলত জেলখানা 2 গ্রামের মধ্য দিয়ে এই ব্রিজটির পাশে কিন্তু একটা প্রাইমারি স্কুল রয়েছে এবং সেই স্কুলের শিক্ষার্থীরা আসার সময় এইখানে মানে এই ব্রিজটাই আসার সময় এখান থেকে পড়ে গিয়ে 2 শিক্ষার্থী আহত হয়েছে। এবং আজকেও আমি খোঁজ খবর নিয়েছি, আজকে এই ব্রিজটার এখান থেকে পড়ে গিয়ে এক বৃদ্ধ মহিলা আসলে উনি আহত হয়েছে। তো এই ধরনের ভোগান্তি কিন্তু এই 26টি সেতু, টোটাল 26টি সেতু জুড়েই। যদিও আমরা কাজ করতে গিয়ে যখন এলজিডি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে ঠিকাদারদের গাফিলতি, সদ্য যোগদান কিন্তু যে আমাদের
সদ্য যোগদানকৃত যে এক্সচেঞ্জ রয়েছে, আসলে উনি আমাদেরকে বলেছে যে এর আগে যে কাজ, দীর্ঘদিন আগের কাজ, পুরানো কাজগুলো পড়ে রয়েছে এবং যেই ঠিকাদাররা এই কাজগুলো এখনো শেষ করবেন না তাদের ঠিকাদারের বাদ দিয়ে নতুন ঠিকাদার নিয়োগ করবেন। তো আমরা যে কাজটা করতে এসেছি সেই কাজটাও এখন থেকে 1.5 মাস আগে আসলে আমি প্রতিবেদনটা তৈরি করেছিলাম। তো সেই ক্ষেত্রে 1.5 মাসের মধ্যেও আমরা তেমন কোনো উদ্যোগ আসলে আমাদের চোখে পড়েনি। যে ভোগান্তি, সেই ভোগান্তি রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো, এই ব্রিজগুলো যখন নির্মাণ কাজটা হয়, যখন দীর্ঘদিন কাজটা ফেলে রাখে, তখন যে রডগুলো রয়েছে সেই রডে মরিচা ধরে এবং এই রডে যখন পুনরায় ঢালাই দেওয়া হয় এবং সেই রডের মরিচাটা আস্তে আস্তে ধীরে ধীরে ঢালাইয়ের মধ্য থেকে ফুলে যায় এবং তখন ওই যে ঢালাইটা দেওয়া হয় সেই ঢালাইটা ফেটে যায় এবং তখন এই যে ব্রিজগুলোর যে স্থায়িত্ব, সেই স্থায়িত্ব কিন্তু অনেক অংশে কমে যায়। তো সেক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে কাজগুলো দ্রুত অন্তত শেষ করার জন্য তারা দাবি জানিয়েছে যাতে কাজগুলো দ্রুত শেষ করা যায় এবং যেই কাজগুলোতে লোহার মরিচা ধরেছে সেই মরিচাগুলো যাতে সরিয়ে তারপরে যাতে ঢালাই দেওয়া হয় সেই কিন্তু বিশেষজ্ঞরা সেই বিষয়গুলো বলছেন। এখন আমাদের দেখার বিষয় আসলে কতদিনের মধ্যে এই কাজগুলো শেষ হয়। মানুষের ভোগান্তি শেষ হচ্ছে না। এই ভোগান্তি দীর্ঘদিনের। কোথাও কোনো ব্রিজের নকশা বা ডিজাইন চেঞ্জ করতে হচ্ছে, কারণ এই ব্রিজগুলো যখন ডিজাইন করা হয় এক প্রকারে একই ধরনের ডিজাইন সকল খালের জন্যই, সকল নদীর জন্যই করা হয়, কিন্তু দেখা গেছে অনেক ব্রিজ নিচু হয়, যেইখান থেকে নিচ থেকে বড় বড় ট্রলার যাতায়াত করে, সেইখানে নিচুর কারণে অনেক কাজ স্থানীয়দের বাধার কারণেও কিন্তু অনেক কাজগুলো স্থগিত রয়েছে। কিন্তু সেইগুলোর প্ল্যান চেঞ্জ করার জন্য যে এলজিডির প্রধান কার্যালয় আছে সেখানে দিনের পর দিন পড়ে থাকে, সেই কাজগুলো কিন্তু দ্রুত আগায় না, যে কারণে ওই সব ব্রিজগুলো নানান কারণে আসলে দীর্ঘদিন আসলে এভাবে পড়ে থাকে এবং সবশেষ এই যে ব্রিজগুলোতে সাধারণ মানুষের যে ভোগান্তি, সে ভোগান্তির আসলে শেষ নেই। আপনি জানেন যে এই ব্রিজগুলো বিভিন্ন কারণে নির্মাণ করা হয়। স্থানীয় যে উৎপাদিত কৃষিপণ্য, সেই কৃষিপণ্য আনা নেওয়ার কারণে কিন্তু এই কৃষিপণ্যগুলো কিন্তু আনা নেওয়া করা যাচ্ছে না, যে কারণে এই ব্রিজের ওপারে যারা রয়েছে আসলে ব্রিজের ওপারে যারা রয়েছে তাদের আসলে কৃষি পণ্যের দাম কিন্তু তারা বাজার মূল্যের থেকে অনেক কম পায়। তো নানান ভোগান্তির মধ্যে রয়েছে এই 26টি ব্রিজের বিভিন্ন অঞ্চলের মানুষজন। তো এই সবারই দাবি এই কাজগুলো যাতে দ্রুত শেষ হয়। বরগুনা থেকে 26টি সেতু নির্মাণে মন্থর গতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। গোপালগঞ্জে 6টি যানবাহনের সংঘর্ষে এক পুলিশ সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। শনিবার মধ্যরাতে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুরে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বিকল হয়ে একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। উদ্ধার কাজ চলার সময় আরও 3টি বাস ও একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আরমান পরিবহনের চালকের সহযোগী সেলিম হোসেন ও ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের টিএসআই রফিকুজ্জামান নিহত হন। দুর্ঘটনার পর সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নিলে 2 ঘন্টা পর স্বাভাবিক হয় চলাচল। এদিকে শেরপুরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধরা বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ঝিনাইদহ, বরিশাল ও নরসিংদীতে নিহত হয়েছেন 3 জন। পাঞ্চার চাকাটা ঝুলানোর জন্য আমাদের কাজ কমপ্লিট, আমরা চলে যাবো স্পেয়ার চাকা ঝুলে। এর ভিতরে ওই যে কি পরিবহন, আরমান পরিবহন এসে পিছন থেকে দিল মেরে। গাড়ি পাই তারপর আমরা চলে আসি এখানে। পিছন থেকে একটা নিউ বলেশ্বর বাস আচমকা এসে ওই বাসটাকে খুব দ্রুত গতিতে এসে বাসটাকে পিছন থেকে আঘাত করার ফলে বাসটা ঠেলে নিয়ে যায় এবং ওই আগের যে অ্যাক্সিডেন্ট হওয়া যে আরমান বাস ছিল সেই বাসের পিছনে যে আঘাত করে। স্পিকিং লাইনের সাথে আমরা সামনে দাঁড়ানো থাকা আমাদের ওই এটিএসআই রফিকুজ্জামান ভাই ওনার ধাক্কা লাগে। চট্টগ্রামে গত 24 ঘন্টায় আরও 9 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতে 8 জন ও উপজেলায় 1 জন। এ নিয়ে চলতি মাসে বন্দরনগরীতে 18 জনের করোনা শনাক্ত হলো। সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, বেসরকারি 4টি হাসপাতাল ও ল্যাবে করোনা পরীক্ষার নতুন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে 1 জন পটিয়ার বাসিন্দা, বাকিরা নগরীর। তবে এখন পর্যন্ত করোনা সংক্রমণে কোনো মৃত্যু নেই। বেসরকারি পর্যায়ে করোনা পরীক্ষা হলেও কিট সংকটে এখনো সরকারিভাবে করোনা পরীক্ষা করা যাচ্ছে না বলেও জানান তিনি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সকালে উপজেলার ঘাঘর বাজার ও এর আশেপাশের এলাকায় শুরু হয় অভিযান। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান, দীর্ঘদিন ধরে ঘাঘর বাজার সহ বিভিন্ন স্থানে জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছিল প্রভাবশালীরা।
কয়েকদিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে দিতে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়। এতে সাড়া না পেয়ে আজ সকালে ঘাগর বাজার সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 2 শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। পশুর চামড়ার আমদানি থাকলেও হাটে বেচা কেনা তেমন নেই। যা বিক্রি হচ্ছে তাতে মিলছে না ন্যায্য মূল্য। সিন্ডিকেটের কারণে এবারও তাই বিপাকে পড়েছেন চামড়ার মৌসুমী ব্যবসায়ীরা। এতে ন্যায্য মূল্য নিয়ে সংশয়ে আছেন তারা। এবারের কোরবানির ঈদের পর রাজারহাটে লবণযুক্ত গরুর চামড়ার দাম উঠেছে 200 থেকে 900 টাকা পর্যন্ত, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 10 থেকে 25 টাকায়। বিক্রেতাদের দাবি, হাটের ট্যানারির প্রতিনিধি বা বাইরের ব্যাপারীরা এখনো আসেনি। সে সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় ব্যাপারী ও আড়তদাররা সিন্ডিকেট করে বাজার দর নিয়ন্ত্রণ করছে। মালটার দাম 1800 থেকে 1900 টাকা, কিন্তু সেই মালটা যে রেট বেঁধে দিয়েছে তাই বেচা কেনা হচ্ছে 800 টাকা 900 টাকা। 30-40 পালি মালগুলো আছে 1000-1100 টাকা কিনতেছে, আর বাদ বাকি 4 মণ 5 মণের যে মালটা, এই মালটা আছে 700-800 টাকার ভিতরে। এবারের কোরবানিতে 1 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এ পর্যন্ত সংগ্রহ হয়েছে 45,000 পিস। ট্যানারি মালিকদের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত পরিস্থিতির উত্তরণ হবে না বলছেন ব্যবসায়ী নেতারা। ট্যানারিতে বিক্রি করে, তাদের দিক নির্দেশনা নাই, তারা কি দামে চামড়াটা কিনে তাদের কাছে বিক্রি করবে, এটার কোনো দিক নির্দেশনা নাই। ফলে আমরা হতাশার মধ্যে এখন কেনাকাটা চলছে। দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথ চামড়ার আড়ত। এখনও বিভিন্ন জেলা থেকে নাটোরের আড়তে আসছে লবণ লাগানো কাঁচা চামড়া, কিন্তু ট্যানারির প্রতিনিধি নেই চামড়া কেনার জন্য। তাই চামড়া নিয়ে অপেক্ষায় ব্যবসায়ীরা, কখন বিক্রি হবে তাদের চামড়া। সেই সাথে সরকার নির্ধারিত দাম না পাওয়ার আশঙ্কাও তাদের। আমি গরু চামড়া 800 টাকা কিনেছি, এখন বিক্রি করে লবণ টবণ দেওয়ার পরে 800 টাকা দাম করছে, তা আমার তো সবই লস। আড়তে রাখেছি, এখন চামড়া আমরা কতদিন রাখবো? কোনো খরিদ্দার আসতেছে না ঢাকা থেকে। চলতি সপ্তাহ থেকে ট্যানারি মালিকরা আসার পর আমদানি এবং বেচাকেনার শুরুর আশা ব্যবসায়ীদের। আশা করি আরও আমদানি বাড়বে। আমাদের একটা লক্ষ্যমাত্রা আছে যে গরুর চামড়া 4 থেকে 5 লক্ষ পিস আমদানি হবে, প্রায় 20 লক্ষ কাছাকাছি ছাগলের চামড়া আমদানি হবে। এরই মধ্যে নাটোরে গরুর 60 থেকে 70 হাজার এবং ছাগলের 2 লাখ চামড়া আমদানি হয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জামালপুর শহরে গ্রাম্য সালিশ না মানায় মাইকে ঘোষণা দিয়ে 7 পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। এই ঘটনায় শনিবার রাতে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগীরা। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় জামালপুর শহরতলির দাপুনিয়া এলাকায় বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে মন্টু মিয়া ও মনসুর মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার জুম্মার নামাজের সময় মন্টু মিয়ার উপর হামলা হলে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। পরে গ্রাম্য সালিশি অমান্য করায় রাতেই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মনসুর মিয়া সহ তাদের গোষ্ঠীর 7 পরিবারকে সমাজচ্যুত করা হয়। সামাজিকভাবে সমাধান না হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। যেহেতু ওরা আমাদের কথা মানে না, তাহলে ওদের সাথে আমরা চলবো না। ওরা মানুষ, ওরা বলে যে এক ঘরে করে দিচ্ছে, আমরা এক ঘরে আছি, কারণ ওদের সাথে আমরা চলবো না। ওরা তো আমাদের কোনো বিচার সালিশি মানে না। যে মেন দোকানদার সেও আমাকে তাড়াই দিছে, তখন আমি জিজ্ঞেস করছি যে আপনি যে আমাদের তাড়াই দিতেছেন কি জন্য? পরে সে আমাকে বলছে যে আমাদের এসে না করে দিচ্ছে, হুমকি দিয়ে গেছে। হুমকি দিয়ে বলছে যদি তুমি তোদের কাছে জিনিস বিক্রি করো তাহলে তোমার নামে জরিমানা ধরা হবে। একটা অভিযোগ হয়েছে, পুলিশ কালকে এসেছিল, আজকেও গেছে, আজকে রাত্রে তারা বলছে বসার কথা। আশা করি একটা সমাধান হবে, না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আরো জানাতে জামালপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাইমুন সাব্বির শোভন। শোভন, মাইকে ঘোষণা দিয়ে 7 পরিবারকে যে সমাজচ্যুত করা হয়েছে, এই ঘটনায় একটু বিস্তারিত জানাবেন। আর পুলিশ বলছে সামাজিকভাবে সমাধান না হলে তারা আইনগত ব্যবস্থা নেবেন। তো এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখছেন কিনা এটা সমাধানের? পর্যন্ত 2 বার তাদের পুলিশ সদস্যকে পাঠিয়েছেন, তারা গ্রামবাসীর সাথে কথা বলছেন। তো আজকে রাতে একটি সালিশের আয়োজন করা হয়েছে, যেখানে আসলে এই সমস্যার সমাধানের একটি সম্ভাবনা বা আশা রয়েছে। এটি যদি না হয় তাহলে পুলিশ আসলে তাদের যে আইনগত পদক্ষেপ গ্রহণ করার কথা সেটি আগামীকাল থেকে গ্রহণ করবেন। আর এই ঘটনাটা যদি আমি আপনাকে একটু বলি, যে ঘটনার সূত্রপাত 11 জুন
রাত থেকে আসলে একটি বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে। তো এই বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি হয়, এরপরে শুক্রবার জুমা নামাজের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষ কিন্তু পূর্বে আসলে শুক্রবার দিন রাতে একটি বিচার হওয়ার কথা ছিল, বিচার না মেনে আসলে সংঘর্ষ করাই স্থানীয়রা একটু ক্ষোভের জন্য এই 7 পরিবারকে সমাজচ্যুত করে। তো এই সমাজচ্যুত করার কারণে কিন্তু 7 পরিবারের প্রায় অর্ধশত সদস্য রয়েছে, যারা আসলে শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ সকলে বেশ মানবেতর জীবন যাপন করছেন, কারণ তারা মসজিদে যেতে পারছেন না, তারা আসলে দৈনন্দিন যে কাজ সেটি করতে পারছেন না, কাজে যেতে পারছে না। তারা টানা 3 দিন যাবত ধরতে গেলে আসলে তাদের নিজ বাড়ির ভিতরে জেলের মতো বসবাস করছেন। তো এই বিষয়ে যারা আসলে জেলার মানবাধিকার কর্মী আছে, সাংবাদিক আছে, তারা আসলে সকলে মিলে চাইছেন যে সামাজিকভাবে বিষয়টি সমাধান করার জন্য। তো আজকে রাতে এই সালিসির পরে মূলত বোঝা যাবে যে বিষয়টি কোন পথে যাবে বা সমাধান করা যাবে কিনা। মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। জামালপুরে গ্রাম্য সালিশে 7 পরিবারকে সমাজচ্যুত করার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শোভন। যশোরের অভয়নগরে এক প্রবাসীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 যুবককে আটক করেছে পুলিশ। সকালে উপজেলার নাউলি এলাকায় এই ঘটনা ঘটে। স্বজন পুলিশ জানায়, হাসান শেখ কুয়েত থেকে 2.5 মাস আগে দেশে ফিরেন। প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলেন হাসান। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ভোরে স্থানীয়রা মাছের ঘেরে গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পূর্বশত্রুতা কিংবা পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।